নমস্কার বন্ধুরা, গল্প পড়ব মুন্সী প্রেমচন্দের। আজকের গল্পের নাম দুধের দাম। ইদানিং বড় বড় শহরে দাই, নার্স, লেডি ডাক্তারের চল হয়েছে, কিন্তু পাড়া গাঁয়ে আতুর ঘরের কর্তৃত্ব আজও সেই হাড়ি ম্যাথরের হাতে। আর অদূর ভবিষ্যতে যে এ অবস্থার পরিবর্তন হবে তারও আশা নেই। বাবু মহেশনাথ গ্রামের জমিদার আর শিক্ষিত ব্যক্তি। প্রসবাগারের ব্যবস্থায় উন্নতি হওয়া দরকার, এটা উপলব্ধি করেন, কিন্তু সে পথে অন্তরায়গুলি নির্মূল করা তো সহজসাধ্য নয়। কোনো নার্স সহজে পাড়াগাঁয়ে যেতে চায় না, আর যদি বা অনেক বলা কওয়ায় রাজি হলো তো এমন লম্বা চওড়া ফি হাঁকে যে জমিদার বাবুর মাথা হেঁট করে চলে আসা ছাড়া উপায় থাকে না। লেডি ডাক্তারের দৌড় পর্যন্ত যাবার আর সাহস হয় না। তার ফি দিতে হলে হয়তো অর্ধেক সম্পত্তি বেচতে হবে। কাজেই 3 মেয়ের পর চতুর্থ সন্তান, এটি পুত্র সন্তান। ভূমিষ্ঠ হবার সময়ও সেই সনাতনকালের গুদর আর গুদরের বউ। ছেলেপুলে বেশিরভাগই রাত্রির দিকে হয়। একদিন মাঝরাত্রিরে জমিদারের চাপরাশি এসে গুদরের দরজায় এমনই হাঁকাহাঁকি শুরু করলো যে পাড়াপড়শি জেগে উঠল। হবেই তো, মেয়ে হয়নি তো যে চাপা গলায় ডাকবে। গুদরের বাড়িতে আজ মাসাবধিকাল এই শুভ দিনের আশায় সাজ সাজ রব চলেছে। ভয় ছিল এবারেও আবার মেয়ে না হয়, তাহলেই সেই একটা টাকা আর একটা শাড়ি বাঁধা আছে। এই ব্যাপার নিয়ে ওদের স্ত্রী পুরুষে কতবার ঝগড়া হয়ে গেছে, বাজি ধরাধরি হয়েছে। বউ বলেছিল, এবার যদি ছেলে না হয় তো আমার কান কেটে ফেলিস। হ্যাঁ, এই রইল কথা। বলে সব লক্ষণ ছেলের। আর গুদর বলেছিল, দেখে নিস মেয়ে হবে, এই বলে দিলুম, ভরা ভর্তি মেয়ে হবে। ছেলে হলে আমার গোঁপ কামিয়ে ফেলবো। হ্যাঁ, যা কামিয়ে ফেলবো গোঁপ। মনে মনে গুদরের কি সুপ্ত এসোনা ছিল কে বলবে। হয়তো বউয়ের জেদ বাড়িয়ে দিয়ে পুত্র কামনাকে জোরালো করে ছেলে হওয়ার পথ আরো সুগম করতে চাইত। আজ মুঙ্গি বলে, এবার নেড়ে দেড়ে, কই গোপ কামালি না? তখনই বলেছি ছেলে হবে। তা কথায় কে কান দেয়? বাবুর নিজের কথাই 7 কাহন। এখন কি হয়? আয়, আজ নিজে হাতে তোর মুড়ো গোঁপ মুড়িয়ে ছাড়বো। গুদর বলে, আচ্ছা রে ভালো মানুষের বেটি, মুরসখানে গোঁপ কি একবার কামালে আর গজাবে না নাকি? তেরাত্রির বাদেই দেখবি আবার যেমনকার তেমনি। কিন্তু পাওনা থোনা সব আধা আধি বখরা বলে রাখলুম। মুঙ্গি বুড়ো আঙুল তুলে কাঁচকলা দেখায়, তারপর নিজের 3 মাসের ছেলেটাকে বাপের জিম্মায় রেখে সেপাইয়ের সঙ্গে যাবে বলে উঠে দাঁড়ায়। গুদর পেছু ডাকে, আরে শুনে যা, কোথায় চললি দৌড়ে? ছেলের মুখ দেখতে আমায় যেতে হবে না? বারে, ছেলেকে কে সামলাবে? মুঙ্গি দূর থেকেই আওয়াজ দিল, ওই ছেলে ভুঁইয়ে শুয়ে রেখো, এসে দুধ খাওয়াবো। মহেশবাবুর বাড়িতে এবারেও মুঙ্গির খুব খাতির যত্ন। সকালে সুজি সেদ্ধ লাপসি, দুপুরে পুরি আর হালুয়া, তার উপর বিকালে একবার, রাত্রেও আরও একবার কুললে 4 সাঁঝ ভরপেট খাওয়া। একলা মুঙ্গি নয়, গুদরেরও। মুঙ্গি দিনভর এখানেই থাকে। নিজের ছেলেকে দিনে রাতে একবারের 2বারের বেশি বুকের দুধ খাওয়াতে পারে না, তার জন্য বাইরের দুধের বন্দোবস্ত। মুঙ্গির দুধ জমিদার বাবুর ভাগ্যবান ছেলেতে খায়।
আর আতুরের 11 দিন কেটে গেলেও মুঙ্গির দুধ ছাড়ানো গেল না। গিন্নি ঠাকুর এমনিতে বেশ গায়ে গতরে ভালো, কিন্তু এবার হলো কি কে জানে, তার দুধ হলো না। মেয়ে তিনটের বেলায় এত বেশি দুধ হয়েছিল যে মেয়েগুলোর বদ হজম হয়ে যেত, আর এবার ছেলেটার বেলায় 1 ফোঁটা দুধ নেই। তা মুঙ্গি দায়িত্ব রয়েছেই, ছেলে তার দুধই খায়। গিন্নি ঠাকুরুন বলেন, মুঙ্গি আমার বাচ্চাটাকে টেনে তোল, তারপর যতদিন বাঁচবি বসে খাবি। 5 বিঘে জমি খয়রাতি করে দেবো খন, নাতিপুতি নিয়ে সুখে থাকবি। ওদিকে মুঙ্গির পেটের ছেলেটা রোজ দুধ হজম করতে পারে না, বমি করে দিন দিন রোগা হয়ে যায়। মুঙ্গি বলে, বৌদি এবার কিন্তু মুন্ডনের সময় চুড়ি নেব বলে রাখলুম। বউ ঠাকুরুন হাসেন, বলেন, হ্যাঁ হ্যাঁ নিস, তা এখন থেকে চোখ রাঙাচ্ছিস কেন? কিসের চুড়ি নিবি, রূপোর না সোনার? বারে, রূপোর চুড়ি পরে কি লোক হাসাবো নাকি? বেশ তো, সোনারই নিবি বলছি তো। আর ছেলের বিয়েতে সোনার বিছে হার নেব, আর চৌধুরীর অর্থাৎ গুদর জন্য হাতের তোড়া। ভগবান যদি সে সুদিন দেন তো তাও পাবি, নিশ্চয়ই পাবি। বাড়িতে বউ ঠাকুরুনের পরেই মুঙ্গির রাজত্ব। দাসী চাকরানি রাঁধুনি বামনি থেকে চাকর বাকর সবাই ওর মেজাজ বুঝে কথা কয়। বেশি কথা কি স্বয়ং বউ ঠাকুরুনকেও দাবিয়ে চলে। একদিন তো মহেশবাবুকেই ধমকে উঠল, তিনি হেসে উড়িয়ে দিলেন। কথা হচ্ছিল হাঁড়ি ম্যাথরদের নিয়ে। মহেশনাথ বুঝি বলেছিলেন, পৃথিবীতে আর যাই হোক হাঁড়িই থাকবে, তাকে মানুষ করা শক্ত। তা সেই কথা পিঠে মুঙ্গি অমনি বলে উঠল, কর্তাবাবু, এই হাঁড়িরাই তো কত বড় বড় ঘরের লোককে মানুষ করে, তা তাকে আবার মানুষ করবে কে? বাবুর মুখের উপর কথা বলার আস্পর্ধা। অন্য সময় হলে মুঙ্গিধরের উপর মাথা থাকতো না, কিন্তু আজ বাবু যেন সদাশিব। হো হো করে হেসে বললেন, বাহ, আমাদের মুঙ্গি একটা কথার মতো কথা বলেছে তো। বছর খানেকের বেশি মুঙ্গির শাসনকাল স্থায়ী হলো না। দেবদ্বিজের আপত্তি দেখা গেল, এত বড় ঘরের ছেলে কিনা হাঁড়ি বয়ে দুধ খাবে। মোটেরাম শাস্ত্রী তো প্রায়শ্চিত্তের বিধানই দিয়ে বসলেন। দুধ ছাড়িয়ে দেওয়া হলো বটে, তবে প্রায়শ্চিত্তের কথাটা হাসি ঠাট্টার মধ্যে উড়ে গেল। মহেশনাথ বললেন, খুব বললে যা হোক শাস্ত্রীজি, কাল অবধি ওই হাঁড়ির রক্ত খেয়ে বেঁচে রইল, আর আজ তাতে ছুঁতের দোষ হয়ে গেল। বলিহারি আপনাদের ধর্ম। শিখা চেতিয়ে ধরে শাস্ত্রীজি জবাব দিলেন, হতে পারে কাল পর্যন্ত বালকটি হাঁড়ি বয়ে রক্ত মাংস আস্বাদ করে জীবন ধারণ করেছে, কিন্তু কালকের কথা কাল, আজকের কথা আজ। শ্রীক্ষেত্রে ছুত অচ্ছুত সবাই এক পংক্তিতে বসে খায়, কিন্তু তা বলে এখানেও খাবে নাকি? রোগে ব্যাধিতে আমরাও স্পর্শদোষ মানি নে, বাসি কাপড়েও খাই, অন্নভক্ষণও করে থাকি। আবার সেরে ওঠার পর নিয়ম পালন করতেই হয়। আপদ ধর্মের জন্য তো বিধান আলাদা আছেই। তার মানে ধর্ম এক এক সময় এক এক রকম কথা বলায়, বলুন? তা বই কি, রাজার ধর্ম আলাদা, প্রজার ধর্ম আলাদা। ধনীর ধর্মে আর গরিবের ধর্মে তফাৎ তো থাকবেই। রাজারা যা খুশি খান, যার তার সঙ্গে বসে খান, যার তার সঙ্গে বিয়ে থা করুন, তাদের সব চলে, কোনো বন্ধন নেই। তারা সমর্থ পুরুষ, বাঁধন হলো মাঝারি লোকের জন্য। প্রায়শ্চিত্ত অবশ্যই হলো না, কিন্তু মুঙ্গিকে গদিচ্যুত করা হলো। তবে হ্যাঁ, দান দক্ষিণা এত পেয়েছিল যে একলা বয়ে নিয়ে যেতে পারে না। তার সোনার চুড়িও পেয়েছিল, একখানা জায়গায় 2খানা নতুন শাড়ি। তাও মেয়েদের বেলায় যেমন মামুলি নয়নমুখ জুটেছিল তেমন নয়, দস্তুর মতন ভালো শাড়ি। সেই বছরেই প্লেগের মড়কে গুদর দেহ ছাড়ল। মুঙ্গি হাঁড়ি নিয়ে একলাই রইল। গেরস্থালি কিন্তু আগের মতোই চলে। লোকে তাক করে বসে থাকে,
মুঙ্গির আর কদিন বৈধব্য টেকে দেখা যাক। এই তো অমুক ভাঙ্গির সঙ্গে কথাবার্তা হলো, তমুক সর্দার আসা যাওয়া করলো, কিন্তু কার্যত মুঙ্গি কারোর ঘরেই গেল না, কারুর ঘরই করল না। এমনি করে পাঁচটা বছর কেটে গেল। তার ছেলে মঙ্গল রুগ্ন শীর্ণ শরীর নিয়েই দিব্যি ছুটোছুটি করে বেড়াতে লাগলো। বাবুদের বাড়ির সুরেশের পাশে তাকে ঠিক যেন চামচিকের মতো দেখায়। সেদিন মুঙ্গি ম্যাথরানি মহেশবাবুর বাড়ির নর্দমা সাফ করছিল। কমাসের জঞ্জাল জমা হয়ে রয়েছে, উঠানের উপর জল জমে যায়। মুঙ্গি নর্দমার মুখে একটা মোটা বাঁশ চালিয়ে দিয়ে নাড়া দিচ্ছিল। গোটা ডান হাতটা নালির ভেতর ঢুকে রয়েছে। হঠাৎ একটা চিৎকার দিয়ে হাত বার করে আনলো। একটা কালো সাপ নর্দমা দিয়ে বেরিয়ে এলো। লোকজন মিলে দৌড়ে গিয়ে সাপটাকে মারল, কিন্তু মুঙ্গিকে বাঁচানো গেল না। গোড়ায় গাফিলতি হয়েছিল, ভেবেছে জল ধরা সাপ, বিষধর নয়। শেষকালে যখন বিষ শরীরে ছড়িয়ে গেল, জলে যেতে লাগলো, তখন বোঝা গেল জলের সাপ নয়, আসলে গোখরো। অনাথ মঙ্গল দিনভর মহেশবাবুর দরজায় ঘুরঘুর করে। ঘরে এঁটো কাটা পাত কুড়ানো যা বাঁচে তা দিয়ে এমন 5-10টা ছেলের পেট ভরে যায়, খাবার অভাব হতো না। তবে হ্যাঁ, মাটির শানকিতে ওপর থেকে খাবার ফেলে দেওয়া ব্যাপারটা ওর বড় খারাপ লাগে। আর সবাই খায় ভালো ভালো বাসনে, ওর বেলায় মাটির তৈরি শানকি। এমনিতে এসব ভেদাভেদ নিয়ে ওর মাথা ব্যথা হতো না, কিন্তু পাড়ার ছেলেগুলো কেবলই ওকে খেপায় আর ইচ্ছে করে অপমান করে। কেউ ওকে নিয়ে খেলতে চায় না, এমনকি যে কাঁথায় ও শোয় সেটাও অস্পৃশ্য। বাড়ির সামনে একটা নিম গাছ, তারই নিচে মঙ্গলের আস্তানা। একখণ্ড ছেঁড়া কাঁথা, দুটো মাটির শানকি আর একখানা ধুতি সুরেশবাবু পরে ফেলে দিয়েছেন। শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই জায়গাটা একই রকম আরামদায়ক। অসহায় মঙ্গল আগুন ঝরা লু, মুষলধারা বৃষ্টি আর হাড় জমানো শীতের মধ্যেও ওই জায়গায় দিব্যি বেঁচে রইল। বরং আগের তুলনায় কিঞ্চিত স্বাস্থ্য ভালো হলো। ওর স্বজন বলতে ছিল একজনই, পাড়ার এক নেড়ি কুকুর। তার স্বগোত্রীয়দের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এসে মঙ্গলের শরণ নিয়েছিল। দুজনে একসঙ্গে খায়, এক কাঁথায় শোয়, দুজনের মেজাজ মোটামুটি একই রকম এবং উভয়ের স্বভাবের সঙ্গে পরিচিত। ওদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। গ্রামের ধর্মাত্মা লোকেরা জমিদার বাবুর এবং বিধ উদারতায় আশ্চর্য হয়ে যান। ঠিক সদর দরজার সামনেই এইভাবে হাড়ির ছেলেটা পড়ে থাকে, বাড়ি থেকে 50 হাত হবে না। এ বাপু 16 আনা শাস্ত্রবিরুদ্ধ ব্যাপার। ছি, এরকম চলতে থাকলে তো দুদিনেই ধর্মের দফা গয়া গঙ্গা। ভাঙ্গিও যে ভগবানের সৃষ্টি, সে কি আমরা জানি না? তার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করা আমাদের উচিত নয়, এও সকলের জানা কথা। ভগবানের নামই তো পতিত পাবন। কিন্তু সমাজের মর্যাদা বলেও তো একটা কথা আছে। জমিদার গাঁয়ের মালিক, তার বাড়ি যেতেই হয়, পা বাড়াতে হয়, ঘেন্না হলেও উপায় নেই। মঙ্গল আর টমির ভেতর বেশ গভীর সৌহার্দ্য ছিল। মঙ্গল বলে, দেখ ভাই টমি, আর একটু সরে শো, নইলে আমি কোথায় শোবো বল? গোটা কাঁথাটা তো তুই দখল করে আছিস। টমি কুঁই কাঁই করে, সরে শোবার নামও করে না, বরং আরও ঘনিষ্ঠ হয়ে আসে এবং মঙ্গলের মুখ চাটতে থাকে। রোজ বিকেলের ঝোঁকে মঙ্গল একবার করে নিজের বাড়ি দেখতে আর কিছুক্ষণ নিরিবিলিতে বসে কাঁদতে যায়। খড়ের চাল প্রথম বছরই পড়ে গেছে, পরের বছর একটা দেয়াল পড়ল। এখন আস্ত দেয়াল বলতে কিছু নেই, ভাঙাচূড়া আধখানা দেয়াল, আর তার ওপরের দিকটা ছুঁচালো হয়ে গেছে। এই ওর সম্পত্তি, ওর স্নেহের উত্তরাধিকার, এই ওর ভালোবাসার স্মৃতিতীর্থ। এরই আকর্ষণে ও প্রতিদিন একবার করে এখানে আসে।
টমি সর্বদাই ওর সঙ্গী। ভাঙা দেয়ালের উপর চড়ে মঙ্গল তার জীবনের অতীত স্মৃতি আর ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে যখন মশগুল হয়ে থাকে, টমি তখন তার কোলে চড়বার নিষ্ফল প্রয়াসে বারবার লাফ দেয় আর ব্যর্থ হয়। একদিন ছেলেরা জটলা করে খেলছে, মঙ্গলও সেখানে আছে, দূরে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে। সুরেশের তাকে দেখে দয়াই হলো, নাকি খেলার জুড়ি পাচ্ছিল না, ঠিক বলতে পারবে না। কারণটা যাই থাক পেছনে, সুরেশ স্থির করল আজ মঙ্গলকে খেলায় নেবে। এখানে কে দেখতে আসছে? এই মঙ্গল, খেলবি? মঙ্গল: না ভাই, শেষকালে মালিক দেখতে পেলে পিঠের চামড়া তুলে নেবে। তোমার আর কি, পালিয়ে বাঁচবে। সুরেশ: তা এখানে কে দেখতে আসছে? চল চল খেলি গে। আমরা ঘোড়সওয়ার খেলছি, তুই ঘোড়া হবি, আমরা তোর পিঠে চড়ে দৌড় করাবো। মঙ্গল একটু সন্দিগ্ধ হলো, বললে, আমি কি বরাবরই ঘোড়া থাকবো নাকি? না, আমাকেও সওয়ার হতে দেবে, সেটা আগে বলে দাও। বড় জটিল প্রশ্ন, ও প্রসঙ্গ নিয়ে তো কেউ চিন্তা করেনি। সুরেশ একটু ভেবে বলে, তোকে কে পিঠে বসতে দেবে বল? তুই একটু ভেবে দেখ, হাজার হোক তুই ভাঙ্গি তো। মঙ্গল শক্ত হলো, বললে, আমি তো বলিনি ভাই আমি ভাঙ্গি নই, কিন্তু তুমি আমার মার দুধ খেয়েই বড় হয়েছ। আমায় চড়তে না দিলে আমি ঘোড়া হব না। তোমরা ভারী চশমখোর, নিজেরা বেশ সওয়ারি করবে, আর আমি একলাই সবসময় ঘোড়া হয়ে থাকব। সুরেশ ধমকে বললে, তোমাকে ঘোড়া হতেই হবে। এই বলে সে মঙ্গলকে ধরবার জন্য দৌড়ল। মঙ্গল পালাচ্ছে, সুরেশও পেছনে ছুটছে। মঙ্গলও জোরে ছোটে, সুরেশও গতি বাড়ায়। কিন্তু বেশি খাওয়া দাওয়া করার ফলে সুরেশের শরীরটা থলথলে, ছুটতে গেলে হাঁপ ধরে যায়। ও দাঁড়িয়ে পড়ে, হাঁক দিয়ে বলে, মঙ্গল, ভালো চাও তো এসে ঘোড়া হও, নইলে ধরতে পারলে বেদম মারব। তোমাকেও ঘোড়া হতে হবে। আচ্ছা, আমিও হব। না, তুমি পরে মানবে না, আগে তুমি ঘোড়া হও, আমি চাপি, তারপরে আমি ঘোড়া হব। সুরেশ আসলে ধাপ্পাই দিচ্ছিল, মঙ্গল ধরে ফেলেছে। মঙ্গলের দাবি দেওয়া শুনে সঙ্গীরা সুরেশকে বলল, দেখছিস, বদমাইশিরে দেখছিস বেটার, হবে না, হবে না, ভাঙ্গি তো। ওরা তিনজনে মিলে মঙ্গলকে ধরে জোর করে তার পিঠে চড়ল। সুরেশই পয়লা সওয়ার, সে মুখে টিকটিক করে আর বলে, চল ঘোড়া চল। মঙ্গল খানিকক্ষণ গেল, কিন্তু ওই ভারী বোঝার ভারে তার কোমর ভেঙে যাবার জোগাড়। পিঠটা কুঁকড়ে সুরেশের উরুর নিচ থেকে সরে আসতেই সুরেশ মহারাজ একেবারে চিৎপাত। তারপরেই ভেঁপু বাজাতে শুরু করে। সুরেশের কান্না যে শোনেনি সে বুঝবে না কি বস্তু। ছোট লাইনের ইঞ্জিনের ভেঁপুর সঙ্গে খানিকটা মিল আছে। ওর মা যেখানেই থাকেন, ছেলের কান্নার আওয়াজে তার টনক নড়বেই। জিকে ডেকে বলেন, দেখ তো সুরেশ কোথায় কাঁদছে, জিজ্ঞেস করতো কে মেরেছে। জিজ্ঞেস করতে হলো না, সুরেশ চোখ ডলতে ডলতে হাজির হলো। কান্নার সুযোগ পেলেই সে নালিশ নিয়ে মার আদালতে হাজির হয়। মা অমনি মন্ডা মিঠাই এনে শোক ভুলিয়ে দেন। ফলে 8 বছর বয়সেও প্রভু একেবারে গোবর গণেশ। অতিরিক্ত আহারে তার দেহ আর অতিরিক্ত আদরে তার বুদ্ধি একেবারে ভোঁতা হয়ে গেছে। মা প্রশ্ন করেন, কাঁদছিস কেন রে, কে মেরেছে? সুরেশ, মঙ্গল ছুঁয়ে দিয়েছে। কথাটা মার বিশ্বাস হয় না। মঙ্গল এতই নিরীহ প্রকৃতির যে তার দ্বারা কোনো দুষ্টুমি নষ্টামির সম্ভাবনাই নেই। কিন্তু সুরেশ যখন দিব্যি গেলেছে, তখন তার কথা বিশ্বাস করতেই হয়। মঙ্গলকে ডেকে ধমকে দিলেন, কিরে, বজ্জাতি শিখছিস না? বলে দিয়েছি না সুরেশকে কখনো ছুবি না, মনে নেই? মনে আছে কিনা বল। মঙ্গল চাপা গলায় বললে, মনে থাকবে না কেন?
তাহলে ওকে ছুঁলি কেন? আমি ছুঁইনি। ছুঁসনি তো, ও কাঁদছে কেন? পড়ে গেছে বলে কাঁদছে। আবার মিছে কথা। মা ঠাকুরুন মোক্ষম রেগে গেলেন। ছড়ি দিয়েও যদি পিটতে চান তবুও অসময়ে চান করতে হবে। অসুচিকর তড়িৎ প্রবাহ তো আর ছড়ির বাধা মানবে না। কাজেই দাঁতে দাঁত চেপে একটু ধাতস্থ হলেন, আর গালাগালে যতটা কুলায় বাকি রাখলেন না। তারপর হুকুম দিলেন, এক্ষুনি এখান থেকে দূর হয়ে যা, ফের যদি এমুখো হবি তো খুন করে ফেলবো। দুবেলা বসে বসে খেয়ে খেয়ে বার বেড়ে গেছে না, ইত্যাদি। মঙ্গলের আর নতুন করে কি ক্ষতি হবে? সে ভয়ে ভয়ে ছেঁড়া কাঁথা আর মেটে শানকি বগলে নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। আর কখনো এমুকো হবে না, মরে গেলেও না। কি আর হবে, বড়জোর না খেতে পেয়ে মরে যাবে তো। তাই এরকম বেঁচে থেকেই বা লাভ কি? গ্রামে হাড়ির কোনো আশ্রয় নেই, মঙ্গলের কোনো ঠিকানা নেই। সে তার ফেলে আসা দিনের সোনার স্মৃতি জড়ানো ভাঙা কুড়েতেই ফিরে গেল। সেখানে বসে বসে মঙ্গল ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। আবার স্মৃতি এসে ওর বেদনা ভোলায়। টমিও ওকে খুঁজতে খুঁজতে খানিক পরেই এসে হাজির হলো। ওরা দুজনে একত্র হবার পর দুঃখ ভুলতে বেশি সময় লাগে না। কিন্তু দিনের আলো ক্ষীণ হয়ে আসার সঙ্গে সঙ্গে মঙ্গলের আত্মগ্লানিও ক্ষীণ হয়ে আসে। ওই বয়সের খিদে, কিছু না পেলে শরীরের রক্ত রস খায়। তাই খেয়ে খিদে আরও মজবুত হয়। চোখে আপনা থেকেই মেটে শানকির ওপর গিয়ে পড়ে। ওখানে থাকলে এতক্ষণে সুরেশের পাতের মেঠাইটা আঁশটা জুটত। এখানে খাবেটা কি, হরিমটর? টমির সঙ্গে পরামর্শে বসে, কি খাবি রে টমি? আমার তো হরিবাসর। টমি কুঁই কুঁই করে, সম্ভবত বলতে চায়, ওহে, এরকম অপমান তো অঙ্গের ভূষণ, জীবন ভরই থাকবে। ওতে ভেঙে পড়লে চলবে কি করে? আমাকে দেখে শেখো না, কত ডান্ডা, কত চোখ রাঙানি, গালমন্দ, আবার খানিক পরে ঘুরে ফিরে লেজ নাড়তে নাড়তে ঠিক একই জায়গায় গিয়ে হাজির হই। তোমার আমার জন্মই তো এই করতে ভাই। মঙ্গল, তা তুমি যাও না, যা জোটে খাওগে, আমার চিন্তা করতে হবে না। টমি তার সারমেয় ভাষায় জবাব দেয়, তা কি হয়? আমি একলা যাই কি করে? তোমার সঙ্গে করেই যাব। আমি যাব না। তাহলে আমিও যাব না। না খেয়ে মরবে যে, তুমি কি বাঁচবে? আমি মলে কাঁদবার কেউ নেই। টমি বলে, আমারও ওই একই দশা ভাই। আশ্বিন মাসে যে কুত্তিটার সঙ্গে পীড়িত জমিয়েছিলুম, সে বিশ্বাসঘাতী নিয়ে এখন কাল্লুর ঘর করছে। মন্দের ভালো যে ছানাপোনাগুলো সঙ্গে নিয়ে গেছে, নইলে আর একদিনে ল্যাজ নেড়ে বেড়াতে হতো না। পাঁচ পাঁচটা ছানাকে কে খাবার জোগাতো? খানিক পরেই খিদে আবার যুক্তি খুঁজে বার করে। মাঠান হয়তো আমায় খুঁজছেন, কি বল টমি? তা তো খুঁজবেই। বাবুজির আর সুরেশের খাওয়া হয়ে গেছে। কাহার তাদের পাত কুড়িয়ে এঁটো কাটা নিয়ে আমাদের ডাকাডাকি করছে। বাবুজি আর সুরেশের পাতে ঘিটা একটু বেশি মাত্রায় থাকে, আর সেই যে মিষ্টি মিষ্টি জিনিসটা কি যেন, হ্যাঁ, মালাই। আহা, সব আস্তা খুলে যাবে গো। দেখি না কেউ খুঁজতে আসে কিনা। খুঁজতে আবার কে আসবে? তুমি কি পুরুত ঠাকুর? একবার দুবার মঙ্গল মঙ্গল বলে হাঁক পারবে, তারপর পাতা নিয়ে আদারে ফেলে দেবে। আচ্ছা চল, তাহলে যাই। আমি কিন্তু আড়ালে থাকবো, আমার নাম ধরে না ডাকলে আমি কিন্তু ফিরে চলে আসবো, এই বলে রাখলুম। দুজনে আবার মহেশনাথের দেউরির সামনে হাজির হয়। টমির আর তর্স হয় না, সে ভেতরে ঢুকে পড়ে। দেখে মহেশবাবু আর সুরেশ খেতে বসেছে। দেখে টমি চুপচাপ ছাঁচতলায় বসে পড়ে। বসলো তো, এদিকে মনে ভয় ভয়, কেউ দুঘা বসিয়ে না দেয়। চাকরদের মধ্যে কথাবার্তা হচ্ছে। একজন বললে, আজ মঙ্গলটাকে দেখতে পাচ্ছি না তো, মাঠান বকেছিলেন বলে ভেগেছে বোধ হয়। দ্বিতীয়জন বলে, আপদ গেছে, সকালবেলায় রোজ হাঁড়ির মুখ দেখতে হয়। মঙ্গল আরও গাঢ় আঁধারে গা ঢাকা দেয়, তার মনের আশা ভরাডুবি হয়ে যায়।
মহেশবাবুর আর সাঙ্গ হলো, চা করে হাত ধুয়ে দিচ্ছে। এবার গড়গড়া টানবেন, তারপর শুতে যাবেন। সুরেশ মার কাছে বসে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে। গরিব মঙ্গলের কথা ভাববার কে আছে বলো? এতখানি রাত হয়ে গেল, কেউ একবার ডেকে জিজ্ঞেস করলে না কি খেলি? মঙ্গল খানিকক্ষণ হতাশ হয়ে অন্ধকারে দাঁড়িয়ে রইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যাবে যাবে করছে দেখে কাহার একটা পাতার থালায় উচ্ছিষ্ট কুড়িয়ে ফেলতে যাচ্ছে। মঙ্গল অন্ধকার থেকে আলোতে আসে, আর মনকে ঠেকিয়ে রাখা যায় না। কাহার বলে, আরে তুই এখানে? আমি বলি, তুই কোথায় চলে গেলি? নে খেয়ে নে, ফেলতে নিয়ে যাচ্ছিলুম। মঙ্গল করুণ কণ্ঠে বলে, আমি তো অনেকক্ষণ থেকেই এখানে দাঁড়িয়ে রয়েছি। তা এতক্ষণ বলিসনি কেন? মারের ভয়ে। আচ্ছা নে, খেয়ে নে। কাহার পাতা তুলে নিয়ে মঙ্গলের হাতের ওপর আলগোছে ফেলে দেয়। মঙ্গল কাঙালির মতো দাতার দিকে সকৃতজ্ঞ দৃষ্টিপাত করে। টমিও ভেতর বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। এবার দুজনে গিয়ে নিম গাছের তলায় পাত পেরে খেতে বসে। মঙ্গল খেতে খেতে টমির মাথায় হাত বুলায়, বলে, দেখ টমি, পেটের জ্বালা কি জিনিস। লাথি ঝাঁটা মেরেও এই যে দুটো পাত কুড়ুনো দিচ্ছে, এও যদি না জুটতো কি করতিস? টমি সম্মতিসূচক লেজ নাড়ায়। সুরেশকে আমার মা বুকের দুধ দিয়ে মানুষ করেছে। টমি লেজ নাড়ে। লোকে বলে দুধের দেনা শোধ করা যায় না। কেন করা যাবে না? এই তো ওরা আমার মায়ের দুধের দাম আমাকে শোধ করে দিচ্ছে। টমি আবার লেজ নাড়ে।